নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা সোশ্যাল কালচারাল অ্যানথ্রোপোলজির একটা টপিক, ইকোনমিক অ্যানথ্রোপোলজি। আজকে আমি এটার ফার্স্ট পার্ট আপলোড করছি, পরের পার্টগুলো এই সপ্তাহের মধ্যে আমি ট্রাই করব আপলোড করে দেওয়ার। সুতরাং সব কটা পার্ট কিন্তু মন দিয়ে দেখবেন, এটা থেকে কোয়েশ্চেন আসে। আচ্ছা, ফার্স্ট পার্টে আমরা যেটা বলবো সেটা হচ্ছে ইকোনমিক অ্যানথ্রোপোলজি কি এবং এর কি কি অ্যাপ্রোচেস আছে। ফার্স্টে একটা ডেফিনেশন দেখে নিই। এই ডেফিনেশনে বলছি ইকোনমিক অ্যানথ্রোপোলজি ইজ আ ফিল্ড দ্যাট অ্যাটেম্পটস টু এক্সপ্লেন হিউম্যান ইকোনমিক বিহেভিয়ার ইন ইটস ওয়াইডেস্ট হিস্টোরিক, জিওগ্রাফিক অ্যান্ড কালচারাল স্কোপ। ঠিক আছে, তাহলে এটা মোটমাট আমরা এটা জানি যে ইকোনমিক অ্যানথ্রোপোলজি একটা সাবফিল্ড সোশ্যাল কালচারাল অ্যানথ্রোপোলজি। তো এখানে আমরা কি স্টাডি করি? আমরা এমনি ইকোনমি পড়লে কি স্টাডি করি? ওখানে কিন্তু ইকোনমিক্সে আমরা স্টাডি করি প্রোডাকশন কিভাবে হয়, কনজামশন কিভাবে হয়, ডিস্ট্রিবিউশন, এক্সচেঞ্জ, এগুলো কিভাবে হয়। ঠিক আছে, এটার সাথে শুধু অ্যানথ্রোপোলজিটাকে লিঙ্ক করে দিতে হবে। কিভাবে লিঙ্ক করব? আমরা সবাই জানি যে অ্যানথ্রোপোলজিতে, সোশ্যাল কালচারাল অ্যানথ্রোপোলজিতে কি স্টাডি হয়? একটা হচ্ছে ক্রস কালচারাল স্টাডি হয়। ঠিক আছে, মানে বিভিন্ন কালচারে কি ধরনের সিস্টেম আছে সেগুলো কিন্তু স্টাডি করা হয়। তাহলে আমরা এখানে কিন্তু স্টাডি করব যে বিভিন্ন কালচারে কি ধরনের ইকোনমিক সিস্টেম প্রচলিত রয়েছে এবং সেগুলো কি কি প্রসেসে হয়। ঠিক আছে, তো সেটাই হচ্ছে ইকোনমিক অ্যানথ্রোপোলজির বিষয়বস্তু। এই যে কনসেপ্টটা দিয়েছিলেন ম্যালিনস্কি অ্যান্ড মার্সেল মস, ঠিক আছে, এনাদের দুজনের অনুপ্রেরণায় কিন্তু এই ব্যাপারগুলো এসছে এবং তারা মার্কেট এক্সচেঞ্জ বা রিডিস্ট্রিবিউশন এই সমস্ত ব্যাপার সম্পর্কেও কিন্তু অনেক ধারণা দিয়েছে। এবার আমরা পড়বো বিভিন্ন অ্যাপ্রোচেস। তো অ্যাপ্রোচেস জিনিসটা কি? অ্যাকচুয়ালি বিভিন্ন শ্রেণী থাকে সোসাইটিতে যাদের বিভিন্ন রকম ধারণা থাকে কোনো না কোনো বিষয়বস্তুর ওপর, তো সেগুলোই কিন্তু বিভিন্ন অ্যাপ্রোচ হয়ে যায়। ঠিক আছে, তো এখানে আমরা তিন ধরনের অ্যাপ্রোচেস পড়বো। একটা হচ্ছে ফর্মালিজম বা ফর্মালিস্ট অ্যাপ্রোচ, আর একটা হচ্ছে সাবস্ট্যান্টিভিজম বা সাবস্ট্যান্টিভিস্ট অ্যাপ্রোচ, আর একটা হচ্ছে কালচারালিজম বা কালচারালিস্ট অ্যাপ্রোচ। ঠিক আছে, প্রত্যেকের ব্যাখ্যা কিন্তু বিভিন্ন লোক দিয়েছেন এবং তাদের কিন্তু মানে থট প্রসেসটাও ওইটার মধ্যে দিয়ে চলে। ঠিক আছে, তারা কিন্তু এইভাবেই ভাবে, সেই মতো করেই তাদের অ্যাপ্রোচেসগুলো। প্রথমেই যেটা আমরা পড়ে নেবো সেটা হচ্ছে ফর্মালিজম বা ফর্মালিস্ট অ্যাপ্রোচ। এখানে মেনলি এইটার ব্যাখ্যা করেছিলেন রেমান্ড ফার্থ, এছাড়া অনেক কেউই আছেন এর সাথে সাথে, কারণ কি অনেক কেউই থাকেন যারা একসাথে কিন্তু এই ধরনের ধারণা দিয়ে থাকেন। আচ্ছা, ফর্মালিজমের মেন কথা যেটা হচ্ছে, এটা ধারণাই করা হয়েছে পুরোপুরি ইন্ডাস্ট্রিয়ালিস্ট যে সোসাইটি তার ওপর। ঠিক আছে, মানে খুব ইকোনমিক্যালি সাউন্ড যে সোসাইটি তার ওপরে কিন্তু ব্যাখ্যা করা হয়েছে এবং সেটাকে ইউনিভার্সালাইজেশন করা হয়েছে। ঠিক আছে, ইকোনমির একটা মডেল তৈরি করেছেন এনারা, সেটা আমি বলছি কি মডেল। অ্যাকচুয়ালি এনারা বলছেন যে যখন আমাদের সোসাইটিতে স্কারসিটি কন্ডিশন চলে আসে, কোনো কিছুর অভাব হয়, তখন আমরা জেনারেলি কি করি? অল্টারনেটিভ কোনো মিনসের দিকে, অল্টারনেটিভ কোনো জিনিসের দিকে চলে যাই এবং সেটা যখন আমরা কিনি ওটার বদলে, তখন কিন্তু আমরা নিজেদের পকেটটাকেও খেয়াল রাখি যে কত কমে আমি ফায়দা করতে পারি। মেন কথা এটা। ঠিক আছে, এখানে আরেকটা জিনিস যেটা মূল কথা সেটা হচ্ছে, এখানে কিন্তু বলছে এরা যে আমরা অ্যাজ আ হোল ইকোনমিটাকে দেখি না, আমরা কিন্তু এখানে নিজের ফায়দাটা বেশি দেখি। ঠিক আছে, এখানে যেমন যদি স্যানিটাইজারের ক্ষেত্রে বলি যে একটা সময় স্যানিটাইজারের ভীষণ স্কারসিটি হয়ে যায়, তো ওই সময় আমরা কিন্তু লোকের কথা ভাবিনি। ঠিক আছে, যে আমি যদি দুটোর বদলে 10টা নিয়ে নিই তাহলে অন্য লোক পাবে কি না পাবে, এই জিনিসটা কিন্তু আমরা ভাবিনি। আমরা কিন্তু তখন 10টাই পেয়েছি তো 10টাই নিয়ে নিয়েছি। ঠিক আছে, তো সেখানে কিন্তু আমি নিজের ফায়দাটা বুঝলাম। আর সেখানে আমি এটাও কিন্তু লক্ষ্য রাখছি না যে ইকোনমিতে তার কোনো প্রভাব পড়তে পারে কি পড়তে পারে না। ঠিক আছে, তো এখানে ফর্মালিজমের কিন্তু মেন যে বক্তব্য এইটাই, যে এখানে ইন্ডিভিজুয়াল নিডস, ইন্ডিভিজুয়াল যে ফায়দা, এটাই কিন্তু বেশি দেখা হয় পুরো অ্যাজ আ হোলের থেকে। ঠিক আছে, এবং স্কার্স কন্ডিশন এলেই কিন্তু মানুষ সেখানে একটা অল্টারনেটিভ মিনসের দিকে ছুটে। ফর্মালিজমে আমি এতক্ষণ ইন্ডিভিজুয়াল অ্যাসপেক্টে সব কিছু বললাম। এবার আমি যদি একটা বিগেস্ট ফেয়ারে দেখি, যেমন হচ্ছে কোনো একটা কোম্পানি, সে কোনো কিছু প্রডিউস করছে, কোনো প্রোডাকশনের সময় সে কিন্তু ভেবে নিচ্ছে যে কত কম খরচে আমি জিনিসটাকে প্রডিউস করব এবং তার সাথে সাথে কত কম সময়, কত কম লেবার লাগবে, মানে আমার ইনভেস্টমেন্টটা কম হবে। ঠিক আছে, এবং তার ফলে কি হবে, এবং তারপর এই যে কম ইনভেস্টমেন্টে আমি একটা জিনিস প্রডিউস করলাম, সেটা আমি কত বেশি দামে, মানে কত বেশি প্রফিটে
বাজারে বিক্রি করতে পারছি। তো এখানে এক প্রকার এটা দেখা যায় যে এটাও এক প্রকার ইন্ডিভিজুয়াল স্যাটিসফ্যাকশনই কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে? মানে আমি কতটা লাভ করছি, এখানে প্রফিট অ্যান্ড লস ব্যাপারটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। সেটা ইন্ডিভিজুয়াল অ্যাসপেক্ট হোক বা একটা বড় জায়গায় হোক, একটা কোম্পানির অ্যাসপেক্টে হোক, সেটা কিন্তু সবটাই ইন্ডিভিজুয়াল নিড বা ইন্ডিভিজুয়াল স্যাটিসফ্যাকশন, এই দুটো ব্যাপার কিন্তু ফর্মালিজমে চলে আসে, ঠিক আছে? নেক্সট আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সাবস্ট্যান্টিভিজম বা সাবস্ট্যান্টিভিস্ট অ্যাপ্রোচ, ঠিক আছে? এখানে কার্ল পলি নয়, ইনি কিন্তু এই ব্যাপারটা নিয়ে ব্যাখ্যা করেন। তো উনি বলেন যে দু ধরনের ব্যাপার দেখা যায় এই সাবস্ট্যান্টিভিস্ট অ্যাপ্রোচে। উনি দু ধরনের ব্যাপার নিয়ে ব্যাখ্যা করেন, একটা প্রি ইন্ডাস্ট্রিয়ালিস্ট সোসাইটি, একটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট সোসাইটি, ঠিক আছে? ওনারা বলেন যে শুধুমাত্র আমরা ইন্ডাস্ট্রিয়ালিস্ট সোসাইটি এখানে দেখলে চলবে না, বিকজ কোথাও কোথাও প্রি ইন্ডাস্ট্রিয়ালিস্ট সোসাইটিও কিন্তু রয়েছে। তো উনি বলছেন যে এরকম ভাবে ইউনিভার্সালাইজেশন করাটা উচিত না, বিকজ ব্যাপারটা হচ্ছে কি সব জায়গা তো ইন্ডাস্ট্রিয়ালিস্ট সোসাইটি না, সুতরাং তাদের ইকোনমিক সিস্টেম কিন্তু আলাদা হবে এবং তাদের থট কিন্তু আলাদা হয়। তার সাথে সাথে ইকোনমিক যে সিস্টেম সেটাও কিন্তু বদলাতে থাকে, ঠিক আছে? তো প্রি ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিতে যেটা দেখা যায় সেটা হচ্ছে এই যে স্কার্সিটি কন্ডিশন বা এগুলো, এখানে যে অল্টারনেটিভ মিন চুজ করার কথা বলছে ফর্মালিস্টরা, এখানে সেটা দেখা যায় না। সেখানে দেখা যায় যেটা ওই স্কার্স কন্ডিশনে তারা প্রকৃতি থেকে যা পাচ্ছে সেটাই, মানে যেটুকু পাচ্ছে সেটুকুতেই সন্তুষ্ট থাকতে পছন্দ করে এবং তার সাথে সাথে ওটা দিয়ে কিন্তু নিজেদের জীবনযাত্রা নির্বাহ করতে থাকে, ঠিক আছে? সেখানে কিন্তু অন্য কোনো অল্টারনেটিভ খুঁজে নেওয়া বা কিছু এই ধরনের ব্যাপার আসে না। এছাড়াও তাদের মধ্যে কিন্তু মার্কেট এক্সচেঞ্জ ম্যাটারটা খুব কম দেখা যায়, তার জায়গায় কিন্তু খুব অল্প আর কি নিজেদের মধ্যে যেটুকু দেওয়া নেওয়ার ব্যাপার সেটা কিন্তু দেখা যায়। সুতরাং এটা, আর তাদের মধ্যে যে বলছে র্যাশনাল থিঙ্কিং, ঠিক আছে, সেটা কিন্তু কম থাকে। যে আমার এখানে যেমন ফর্মালিস্টদের জায়গায় আমরা দেখেছি যে র্যাশনাল থিঙ্কিং হচ্ছে, ঠিক আছে, মানে আমার এই জিনিসের অভাব ঘটেছে তখন আমাকে ভাবতে হবে যে আমায় এটাকে কিভাবে ওভারকাম করতে হবে, ঠিক আছে? র্যাশনাল থিঙ্কিং, বুদ্ধি দিয়ে ভাবা যে এই পরিস্থিতিটাকে আমি কিভাবে কাটিয়ে উঠবো, আমার নিজের যাতে কোনো জিনিসের স্কারসিটি না হয়ে যায় তার জন্য আমাকে সেটা কি কি করতে হবে, ঠিক আছে? তো সেই ব্যাপারটা কিন্তু দেখা যাচ্ছে যে সাবস্ট্যান্টিভিস্টরা বলছে প্রি ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিতে দেখা যায় না অতটা, তারা যেটুকু পায় সেটুকু নিয়ে কিন্তু চলতে থাকে। ওকে, আচ্ছা, নেক্সট যেটা আমরা চলে যাব সেটা হচ্ছে কালচারালিজম বা কালচারালিস্ট অ্যাপ্রোচ, ঠিক আছে? তো এটা বলেছিলেন গডিম্যান, এছাড়াও অনেকেই ছিলেন, এটার ব্যাখ্যা দিয়েছেন তারা। কালচারালিজম, এখানে আমরা নামটা থেকে বুঝতে পারছি যে এর সাথে কালচার রিলেটেড থাকবে, ঠিক আছে? তো এটা পুরোপুরি আইডিওলজিক্যাল একটা থট, আইডিওলজিক্যাল অ্যাপ্রোচ পুরোটাই। তো এখানে যেটা বলা হচ্ছে যে দুজনরাই, মানে যেটা ফর্মালিস্ট এবং সাবস্ট্যান্টিভিস্ট, দুজনরাই কিন্তু দুরকম অ্যাসপেক্টে দেখেছেন, সবই ঠিক আছে, কিন্তু বেশি নিজেদের মতো করেই আর কি ব্যাপারটাকে ব্যাখ্যা করে দিয়েছেন। কেউ পুরোপুরি ইন্ডাস্ট্রিয়াল সোসাইটির ওপর দিয়ে ব্যাখ্যা করেছেন, কেউ আবার দুটোকে পাশাপাশি রেখেও ব্যাখ্যা করেছেন সাবস্ট্যান্টিভিস্টরা, যে দুটোই পাশাপাশি চলতে থাকে এরকম। কিন্তু দুজনেই একটা ভুল করেছেন, যে তাদের নিজস্ব যে ধারণা সেটা ইউনিভার্সালাইজেশন করতে গেছেন তারা, ঠিক আছে? মানে তারা নিজেরা যেটা ভেবেছেন সেটাই মনে করেছেন যে পুরো পৃথিবীর সব জায়গায় আর কি এইরকমই সিস্টেম থাকবে, এরকমই সিস্টেম চলবে, ঠিক আছে? সেটাই কিন্তু সব থেকে বড় ভুল কালচারালিস্ট তারা বলছেন। ওদের কথা হচ্ছে শুধুমাত্র স্কারসিটি কন্ডিশন বা ইন্ডিভিজুয়াল নিড, প্রফিট, এগুলো ছাড়াও অনেক কিছু থাকতে পারে। যেরকম হচ্ছে আমরা যদি ক্রস কালচারালি দেখি তাহলে প্রত্যেকের কালচারাল সিস্টেম আলাদা হয়, প্রত্যেকের কালচারাল বিলিফ আলাদা হয়, ঠিক আছে? সেটার জন্য কিন্তু ইকোনমিক সিস্টেমে একটা প্রভাব পড়তে পারে, ঠিক আছে? যেমন বলছে কোনো কোনো জায়গায় দেখা যায় তাদের কালচারেই এরকম আছে যে তারা প্রফিটটাকে বেশি গুরুত্ব দেয় না, তারা শুধু দেয়া নেওয়ার মাধ্যমে সম্পর্কটাকে বজায় রাখে। তাদের মেনলি সম্পর্কটা যেটা থাকে, যেটা নেবারহুড বা কিনশিপ, ঠিক আছে, এই ধরনের সম্পর্কে তারা বেশি বিশ্বাস করে এবং সেটাকেই বেশি প্রাধান্য দিয়ে থাকে ইকোনমিক সিস্টেমেও, ঠিক আছে? তাদের মধ্যে এরকম দেখা যায় হয়তো যে যেটা তারা প্রডিউস করছে, যেটার প্রোডাকশন করছে তারা, যে যত আর কি খরচ হচ্ছে ঠিক অত মূল্যেই আর কি কোনো জিনিস তারা ইন রিটার্ন নিচ্ছে, ঠিক আছে, কিন্তু তারা প্রফিট করছে না, এরকম দেখা যায়, ঠিক আছে? তাহলে একটা ব্যালেন্স ব্যাপার থাকছে দুজনের মধ্যে, মানে আমি তোমাকে
যে জিনিসটা দিচ্ছি তার সমমূল্যের কোনো জিনিস তুমি আমাকে ফেরত দেবে, এরকম নয় যে তার থেকে বেশি দামি কিছু ফেরত দিচ্ছ, ঠিক আছে? তো এদের মধ্যে কিন্তু এই ব্যাপারটা থাকে, মানে এদের মধ্যে ওই প্রফিট কনসেপ্টটা খুব কম। তবে একদম নেই বললেও চলবে না, কারণ কিন্তু দেখা গেছে যে বাইরের কোনো জায়গার সাথে যখন এক্সচেঞ্জ হয় তখন ওরা হয়তো কিছুটা প্রফিট করছে। এছাড়াও এদের মধ্যে যেটা দেখা যায় রিডিস্ট্রিবিউশন, সেটা কিন্তু সাবস্ট্যান্টিভিস্টরাও বলেছে যে প্রি ইন্ডাস্ট্রিয়ালিস্ট সোসাইটিতে প্রফিট বা এইগুলো ছাড়াও কিন্তু দেখা যায় রিডিস্ট্রিবিউশন ম্যাটার, ঠিক আছে? তার মানে এরা যেটা নিজেরা পাচ্ছে সেটা আবার ডিস্ট্রিবিউট করছে। রিডিস্ট্রিবিউট আমি আগেও বুঝিয়েছি একটা জায়গায়। তো এখানে হচ্ছে তিনটে অ্যাপ্রোচ ঠিক এইভাবে ব্যাখ্যা করলাম আমি। আশা করি আমি খুব সহজে বোঝাতে পেরেছি, যেটুকু সম্ভব আমার পক্ষে আমি সেটুকু সহজ করে বোঝালাম। আপনারা এবার প্রত্যেকটা অ্যাপ্রোচ খুব সুন্দরভাবে লাইন বাই লাইন পড়ে নেবেন। এটা পুরোপুরি একটা ফিলোসফিক্যাল থটের ওপরই ব্যাপারটা চলে, মানে প্রত্যেকের চিন্তাধারা অ্যাকচুয়ালি, ঠিক আছে? মানে কে কিভাবে ভাবছে সেটার উপরই কিন্তু অ্যাপ্রোচেসগুলো দেওয়া হয়, এবং প্রত্যেকের সাথেই কন্ট্রাডিকশন হয় কোনো না কোনো, আর সেইগুলো নিয়ে কিন্তু এখানে ব্যাখ্যা করাও থাকে, ঠিক আছে? কন্ট্রোভার্সিও কিন্তু দেয়া থাকে। আপনারা চাইলে কন্ট্রোভার্সিটাও পড়ে নেবেন, তাহলে অনেকটা ক্লিয়ার হয় যে কার কোন জায়গায় ভুল হয়েছিল বা কোন জায়গাটা তারা ধরেনি বলার সময়, সেই জায়গাগুলোও কিন্তু ক্লিয়ার থাকে, ঠিক আছে? তা আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি প্রত্যেকের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। নমস্কার, ধন্যবাদ।